আশেপাশে দেখছিলাম, এখানে গাছও আছে, দুপুরে দেখেছিলাম। হ্যাঁ, এগুলো আমার গ্র্যান্ডপা মানে নানা ভাই লাগানো। ম্যাপল ট্রি, লং লার্স ট্রি, পাইন ট্রি, সিডার ট্রি, অ্যাপল ট্রি, জিঙ্কো ট্রি। জিঙ্কো ট্রি ও আপেল ট্রি বাড়ির পেছনের দিকে। জিঙ্কো গাছটা অনেক বড় ও পুরাতন। নিঝুম আমতা আমতা করে এদিক ওদিকে চেয়ে বলল। নিঝুম দেখতে চাইল। আলফি ওকে মিনিট খানেক দাঁড়াতে বলে স্টেক বারবিকিউ হতে দেয়। লবস্টার পরে দিবে। তারপর দুজনে বাড়ির পেছনের সাইডে যায়। পেছন সাইডে হলুদ কমলা লাল বর্ণের দু ধরনের পাতায় পরিপূর্ণ। চাঁদের আলোয় খুব সুন্দর দেখাচ্ছে। নিঝুম আগে আগে হেঁটে এই ষোড়শিক সৌন্দর্য উপভোগ করছে। হলুদ পাতার জিঙ্কো গাছটাকে প্রথমবারের মতো দেখছে নিঝুম। এর আগে মুভিতে দেখেছে কানাডার রাস্তাঘাটে ম্যাপল গাছটা বেশি দেখা যায়। জিঙ্কো গাছটার পাশেই একটা দুটো ম্যাপল গাছ ও একটি আপেল গাছ। আপেল গাছের ফাঁকে আকাশের ওই রূপালি চাঁদখানা। গাছের নিচে একটু হাঁটু গেড়ে বসলো নিঝুম। এদিকে আলফি মুগ্ধ হয়ে নিঝুমকেই দেখছে। মনোমুগ্ধ শীতল বাতাস বইছে। গাছগুলো থেকে পাতা ঝরে পড়ছে। পকেট থেকে ফোন বের করে একটু পিছিয়ে গিয়ে নাইট মুড গাছগুলো সহ নিঝুমের পাতা কুড়ানোর দৃশ্যটা ক্যাপচার করে নিল। সে বিড়বিড় করে বলে, In the rhythm of the waves and the whisper of the leaves, I feel the vibration of your love, my love. নিঝুম আলফির কাছে এসে বলল, জায়গাটা খুব সুন্দর। তোমার নানু ভাই নিরিবিলি পছন্দ করতেন? গ্র্যান্ডমায়ের মৃত্যুর পর তিনি টরন্টোর বাড়ি বিক্রি করে দিয়ে এখানে থাকতেন। জায়গাটা গ্র্যান্ডমায়ের খুব পছন্দের ছিল। উইকেন্ডে এখানে আসতেন। তারপর গ্র্যান্ডপার মৃত্যুর আগে আমাকে লিখে দেন। ওনার একমাত্র মেয়ের ঘরে একমাত্র নাতি আমি। তারপর আমি বাড়িটা আরেকটু বড় করে মেরামত করে নেই। নিঝুম আর একটু ঘুরে দেখলো। আপেল গাছে আপেল ঝুলে আছে। আপেলের গায়ের রং হতে শুরু করেছে। কিছুক্ষণ এখানে থেকে ওরা বারবিকিউ ওখানে যায়। স্টোক পিসগুলো উল্টে দেয়। তারপর লবস্টারও দিয়ে দেয়। সব তৈরি হয়ে গেলে ওরা খোলা আসমানের নিচেই খেতে বসে। আলফি বলে, তোমাকে আমি সকালে ইউনিভার্সিটি ড্রপ করে দিয়ে আসবো। আর মোনা নামে এক মেয়ে তোমাকে নোটস দেবে, সেগুলো নিয়ে নেবে। আচ্ছা, কিন্তু তোমার ক্লাস নেই? আমার ক্লাস ইভিনিংয়ে। এভরিডে ক্লাস থাকে না। যেসব দিন আমার ক্লাস থাকবে তুমি ইউনিভার্সিটির লাইব্রেরিতে আমার জন্য ওয়েট করবে। তারপর আমরা একসাথে আসবো। ওকে, তুমি কি পার্ট টাইম জব করো? পার্ট টাইম জবের স্যালারি কত দেয়? আমিও করব ভাবছি। কথাগুলো নিঝুম এত দ্রুত বলল যে বিষম খেলো আলফি। নিঝুম জলদি করে পানির গ্লাস এগিয়ে দেয়। আলফি পানি পান করে একটু চিন্তা করে বলে, পার্ট টাইম জব? হ্যাঁ করি। অ্যাকচুয়ালি ওটা পাওয়া একটু টাফ। আর তোমার এখন সময় কম। এমনিতে 1 মান্থ পিছিয়ে গেছো। স্টাডিতে কনসেন্ট্রেট করো। নেক্সট সেমিস্টারে ভাবা যাবে। স্কলারশিপ ধরে রাখতে হবে তো। নিঝুমও বুঝলো। সে মাথা নেড়ে খেতে লাগলো। আলফি ফুস করে নিঃশ্বাস ছাড়ে। গভীর ঘুমে আচ্ছন্ন নিঝুম। ঘড়িতে এখন রাত 1টার বেশি। বারান্দার গ্লাসের পর্দা খানিকটা সরানো, যা দিয়ে চাঁদের আলো রুমে এসে প্রবেশ করছে। তখন বারান্দার থাই গ্লাসটা নিঃশব্দে খুলে ভেতরে প্রবেশ করলো একজন। থাই লক করা ছিল না। নিঝুম ভুলে গেছে। মৃদু পায়ে এসে বসলো নিঝুমের শিহরে। মুগ্ধ নয়নে চাঁদের আলোয় নিজের প্রিয়তমাকে দেখলো। বাতাসের সাথে ফিসফিস করে বলল, তুমি আমার থেকে পালাতে পারবে না সুইটহার্ট। যেদিকে যাও আমাকেই পাবে। তুমিও ভালোবাসবে আমাকে। এই আলো ছায়াতে আমি তোমাতে আরো শক্ত হয়ে পড়েছে। একেই বুঝি প্রণয় শক্তি বলে। তারপর আকাশের চন্দ্রমাকে দেখে। ধূসর তুলোর মতো মেঘ চাঁদকে ছুঁয়ে যাচ্ছে। ব্যক্তিটি ফের বলে, You are unaware how precious and beautiful you are in my heart, and the moon also envies your beauty.
নড়ে চড়ে ওঠে নিঝুম। ব্যক্তিটি সযত্নে কমফোর্টারটা নিঝুমের গলা পর্যন্ত টেনে দিয়ে মাথায় আলতো ঠোঁট ছুঁয়ে বেরিয়ে যায়। থাই গ্লাসও টেনে দেয়। হঠাৎ ঘুম ছুটে যায় নিঝুমের। পর্দাটা মৃদু নড়ছে। নিঝুম চট করে উঠে বসে। সে ঘুমের মধ্যে কারো স্পর্শ অনুভব করেছিল, আধো কিছু বুলি শুনেছিল। তড়িৎ ভয়ে জেকে ধরল তাকে। রুমে কি কেউ এসেছিল? উঠে পর্দা সরিয়ে বাইরে চেক করলো। না, কোনো মানব ছায়া পর্যন্ত নজরে এলো না। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওগুলো স্বপ্ন ভাবল সে। অতঃপর পানি পান করে ফের ঘুমিয়ে পড়ল। বিকেলে অফিস থেকে বাড়ি ফেরার পর মিস্টার নয়নকে খুব উৎফুল্ল দেখাচ্ছে। গলা ছেড়ে স্ত্রীকে চা বানাতে বলে ব্যালকনির কাঠের চেয়ারে গিয়ে বসলেন। মিসেস আয়েশা চা নিয়ে এসে কঠোর ভঙ্গিতে টেবিলে তা রাখলেন। নিঝুমের বিয়ের দিনের পর থেকে স্বামীর সাথে তার অতিরিক্ত নেই। প্রয়োজন ছাড়া কথা বলেন না। চায়ের কাপ রেখে চলেই যাচ্ছিলেন, তখন মিস্টার নয়ন তাকে বললেন, শোনো আয়েশা, খুশির খবর তো আছে। আমার কোম্পানির সব লোন পরিশোধ হয়ে গেছে। নতুন প্রজেক্টও শীঘ্রই শুরু হতে যাচ্ছে। দেখবি এই প্রজেক্টটাতে চৌধুরী কোম্পানি আবার নিজের পুরনো রূপে ফিরবি। ওহ, ভালো। মিসেস আয়েশার এই সামান্য অভিব্যক্তিহীন প্রত্যুত্তরে নিরাশ হলেন মিস্টার নয়ন। এতটাও অনাগ্রহের সংবাদ তো সে দেয়নি। কোম্পানির দুরবস্থার সময় তো আয়েশাই তাকে সাহস দিয়েছে। যখন রাত দিন চিন্তার চাদরে ডুবে থাকতেন, তখন তো স্ত্রীর আশ্বাস বাণীতেই শান্ত হতেন। তবে আজ যখন ভালো সময় আসছে, তবে কেন এত অনাগ্রহ? তিনি বললেন, তোমায় দেখে তো বেশ খুশি মনে হচ্ছে। ঘাড় ঘুরিয়ে তেক্ত দৃষ্টিতে চাইলেন মিসেস আয়েশা। খড়খড়ে কণ্ঠে বললেন, কারো জীবন নষ্ট করে নিজেদের উন্নতিতে খুশি হওয়ার কথা? তোমার মতো অত পাষান্ত নই আমি। মিস্টার নয়ন চোখ থেকে চশমাটা খুলে রাখলেন আর বললেন, কন্যা আমার হলেও তো কন্যাদায়গ্রস্ত পিতা আমি। সুপাত্র হাতছাড়া করিনি। এতে যদি আমার ব্যবসায় একটু উন্নতি হয় তাতে ক্ষতি কি? জায়ান আহমেদ যদি সুপাত্র হয়, তবে তুমি থাকো তোমার সুপাত্র নিয়ে। তাচ্ছিল্যের স্বরে বলেই মিসেস আয়েশা স্থান ত্যাগ করলেন। পাশে মিস্টার নয়ন বললেন, একদিন তুমিও জায়ানকে সুপাত্র বলবে। অতঃপর চায়ের কাপ উঠিয়ে নিলেন। সকাল সকাল ইউনিভার্সিটির জন্য তৈরি হয়ে নিয়েছে নিঝুম। আলফিও অফিসের জন্য তৈরি। সাদা শার্টের সাথে কালো টাই ও কালো প্যান্ট, হাতে কালো ব্লেজার, ফর্মাল লুক। শার্টের স্লিপ কোনোই অবধি গোটাতে গোটাতে সিঁড়ি দিয়ে নামছে আর বলছে, ব্রেকফাস্টে এগ স্যান্ডউইচ ও ফ্রুটস। নিঝুম হাঁ করে চেয়ে আছে আলফির দিকে। তার অক্ষি যুগলের নড়াচড়া নেই। পলক ফেলতেও যেন ভুলে গেছে। আলফি নিঝুমের সামনে এক হাত পরিমাণ দূরত্বে দাঁড়ায়। তারপর ভ্রু নাচালে নিঝুমের সংকুচিত ফিরে। সে আমতা আমতা করে বলে, চলো নাস্তা করি। তারপর সে দ্রুত ডাইনিং টেবিলের কাছে যায়। আলফি মৃদু হাসে। সেও নাস্তা খেতে বসে। নাস্তা খেতে খেতে নিঝুম আর একবারও চোখ তুলে তাকায়নি। আলফির খাওয়া আগে শেষ হয়। সে নিজের প্লেট ধুয়ে রেখে সোফা থেকে ল্যাপটপ তুলে নেয়। ততক্ষণে নিঝুমেরও খাওয়া শেষ। তারপর দুজনে বের হয়। গাড়ি চলছে তার গতিতে। হঠাৎ নিঝুম প্রশ্ন ছুড়ে, তুমি কিসে জব করো? কেন? এরকম বস বস ভাবে যাচ্ছ তো, তাই। আলফি হাসলো, তারপর বলল, তেমন কিছু না, এটা আমার ড্রেস কোড। কিছুক্ষণ পর ওরা ইউনিভার্সিটিতে পৌঁছায়। নিঝুম আলফিকে বাই বলে যেতে নিলে আলফি ডেকে বলে, কারোর সাথে আর নেসেসারি কথা বলার দরকার নেই। নিঝুম সন্দিহান হলো, বলল, ইউনিভার্সিটিতে ফ্রেন্ড বানাবো না। বানাবে, কিন্তু বলছে শোনে, আমার সাথে তোমার পরিচয়ের সময় তুমি যেমন ছিলে তেমন সবার প্রতি হয়েও না, এটাই বুঝিয়েছি। নিঝুম ভ্রুকুটি করে শুধায়, কেমন ছিলাম? হাসে আলফি, তারপর বলে, ছটফট একটা দুরন্ত মেয়ে। কনভারসেশন স্টার্ট তোমার মাধ্যমে। এখন যাও, লেট হচ্ছে, বাই। নিঝুম মিষ্টি করে হেসে আলফিকে হাতের ইশারায় বাই বলে চলে যাচ্ছে। আলফি কাউকে ফোন করে বলে, কিপ অ্যান আই অন হার। দিনের মধ্যাহ্ন। নিঝুম ক্যান্টিনে খাবার কিনে বসেছে। খাবারের চামচ নাড়তে নাড়তে ভাবছে তার সাথে করে আনা টাকা
দিয়ে বেশি দিন চলবে না। তারপর কিভাবে চলবে? আলফির বাড়িতে থাকছে বলে লিভিং কস্ট দিতে হচ্ছে না, কিন্তু একজনের বাড়িতে কত দিনই বা থাকা যায়, তার উপর একটা ছেলের সাথে এক বাড়িতে। এখন পার্ট টাইম জবও তো সহজে পাওয়া যাবে না, নির্ঝরের কাছেই চাইতে হবে। কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে যদি ওর বড় আব্বু জেনে যায়, ভেবেছিল ডিভোর্স হয়ে যাবে, তাহলে বড় আব্বু জানলেও সমস্যা নেই। কিন্তু এখন বড় আব্বু জানা মানে জায়নেরও জানা। এসব চিন্তা করতে করতেই বেখেয়ালিতে খাচ্ছে। তখনই নিজের সামনের চেয়ারে কাউকে বসতে দেখলো। ব্যক্তিটিকে সে চেনে, আলফির বন্ধু অ্যালেক্স। অ্যালেক্সই প্রথমে বলল। Hi, Nizum. নিঝুমও সৌজন্যের উত্তর করে। অ্যালেক্স বলে, First day at the university. How do you feel? গুড। Just good. You didn't make any friends. নিঝুম প্রতি উত্তরে স্বল্প স্বরে বলল। নট ইয়েট। তৎক্ষণাৎ অ্যালেক্স প্রস্তাব দিল। Could we be friends? ইতস্তত করে নিঝুম, কিন্তু অ্যালেক্স সে সব পাত্তা না দিয়ে হুট করে নিঝুমের হাতের সাথে হাত মিলিয়ে বলে। Friends. অপ্রস্তুত হাসলো নিঝুম। অ্যালেক্স বলে, I hear you are married. ভরকালো নিঝুম বলল। হাউ ডু ইউ নো? Alfie told me this. আলফির কথা শুনে নিঝুম নিভল। আলফিটা সবার কাছে ওকে বিবাহিত বলে পরিচয় করাচ্ছে কেন? আর সেও বারবার তার বিয়ের টপিকটা নিয়েও বলে। নিঝুম আর অ্যালেক্সকে কৃত্রিম হাসি দিয়ে চটজলদি খেতে থাকে। তারপর ক্লাসের বাহানায় উঠে পড়ে। বিকেলে ইউনিভার্সিটির গেটে আলফির জন্য অপেক্ষা করছে নিঝুম। আলফি বলেছে সে প্রায় চলে এসেছে। মিনিট দুয়েক পর আলফি গাড়ি থামে। নিঝুম গাড়িতে উঠে বসে। গাড়ি চলছে, সেই সাথে পরিবেশও নীরবতা। আলফি বলে, কেমন কাটলো দিন? ভালো। নিঝুমের সংক্ষিপ্ত জবাবে আলফি হালকা পাশ ফিরে দেখল। নিঝুম সিটে গা এলিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আলফি শুধালো। মন খারাপ? নিঝুম এবার সজা হয়ে বসলো। কাট কাট স্বরে প্রশ্ন ছুড়ল। তুমি অ্যালেক্সকে বলেছো আমি ম্যারিড? কথাটা বলার ধরন ভালো লাগলো না আলফির। সে গাড়ি থামালো একটা পার্কের সামনে। খোলা মাঠ, সকল বয়সের মানুষজন এখানে হাঁটাহাঁটি করছে, বাচ্চারাও খেলছিল। আলফি গাড়ি থেকে নামে, তারপর নিঝুমের সাইডের দরজা খুলে নামতে বলে। নিঝুম বুঝলো না হঠাৎ কেন গাড়ি থামলো। নিঝুম গাড়ি থেকে নেমে আসলে ওরা পার্কের ভেতরে যায়। হাঁটতে হাঁটতেই আলফি বলে, অ্যালেক্স একটু অন্যরকম, যাকে বলে প্লে বয়। এই পর্যন্ত অনেক মেয়ের সাথে রিলেশনে গেছে, বলতে পারো এটা ওর হবে। রিসিয়ান যার সাথে রিলেশনে আছে সে মেয়েটা খুব ভালো, ওকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু অ্যালেক্স বলছে ওর সাথে ব্রেকআপ করে ফেলবে। হতেও পারে ও তোমার প্রতি ইন্টারেস্টেড, তাই বলে রাখলাম যাতে তোমাকে ডিস্টার্ব না করে। ওহ, আমার অ্যালেক্সের সাথে কোনো সম্পর্কে জড়াবার ইন্টারেস্ট নেই, তাও সে এসে ফ্রেন্ডশিপ করতে চাইলো। ওর শুরুটা এমনই, তুমি ওর সাথে বেশি কথা বলো না। এরপর ওরা পার্কের একটা ব্রেঞ্চে বসলো। সামনেই বাচ্চারা ফেনা বেলুন উড়িয়ে খেলছে। নিঝুম মুগ্ধ হয়ে সেসব দেখছে। পার্কের প্রতিটি কোণায় প্রকৃতির শরতের ছোঁয়া। মৃদুমন্দ শীতল বাতাস বইছে। আকাশ পরিষ্কার, তুলোর মতো মেঘ উড়ে বেড়াচ্ছে। নিঝুম বলল, এই সুন্দর ওয়েদারে তাহলে বেশ হতো। আলফি কথাটা শুনে উঠে গেল। কিছুক্ষণ পর 2 কাপ কফি নিয়ে হাজির হলো। তারপর বলে, কফি হবে, চা হবে না? নিঝুম মুচকি হেসে কফির কাপটা নিল। তারপর দুজনে একসাথে বসে পার্কের পরিবেশ উপভোগ করতে লাগলো। কিছুদিন পেরিয়ে গেল এভাবেই। নিঝুম পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। নিঝুমকে বলে রেখেছিল জায়ানের ছবি একটা তাকে কালেক্ট করে দিতে। জায়ানের কোনো মুখ দেখানো ছবি অনলাইনেও নেই। চোখে কালো গ্লাস ও মুখে মাস্ক সহ ছবি সব। নির্ঝর বলেছে পেলে তাকে দেখাবে। আজ নিঝুমের ইউনিভার্সিটিতে ছুটির দিন। আলফিকে অফিসে যেতে হয়েছে। নিঝুম বাড়িতে একা। কিছুক্ষণ পরে নিঝুম বাড়ির পেছনে চলে গেল।
আলফি বলেছে সে অনলাইনে খাবার অর্ডার করে পাঠিয়ে দিবে, কারণ নিঝুম খুব একটা রান্না পারে না। তাই অলস সময় কাটাতে বাড়ির পেছনে এসেছে। জায়গাটা সে দিনের আলোয় আজকেই দেখছে। দিনের আলোয় খুব সুন্দর লাগছে। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, যার দরুন গাছের পাতাতে এখনো পানি লেগে আছে। নিঝুম বৃষ্টি স্নিত কমলা বর্ণের ম্যাপল পাতার ছবি তুলছে। আপেল গাছের আপেলগুলোতেও রং হয়েছে। ইচ্ছে করলো একটা গাছ থেকে পেড়ে খেতে, তাই করলো সে। আপেলের স্বাদটাও খুব মিষ্টি। তখনই মেন গেটের বেল শুনতে পেল। নিঝুম ছুটে গেল সেদিকে। তারপর খাবারের পার্সেল রিসিভ করে নিয়ে আসলো। বাড়ির ভেতরে ঢুকতেই আলফির কল রিসিভ করে। তারপর আলফি বলল, এখানে দুজনের খাবার আছে, আমি আসছি, একসাথে খাবো, তারপর একটু বেরোবো। তোমার তো অটো দেখা হয়নি। নিঝুম সান্দনে রাজি হয়ে সায় দিয়ে ফোন কাটে। এদিকে বাড়ির ভেতরে আসতেই নেট কানেক্ট হয়েছে। নির্ঝরের মেসেজও এসেছে। নির্ঝর বলছে আজকেই জায়ানের ছবি পাওয়া যাবে। একজনকে বলেছে একটু সময় লাগবে। নিঝুম অধীর হয়ে অপেক্ষা করছে। যার সাথে তার বিয়ে হলো তাকে সে আজ প্রথমবার দেখবে। আলফি এলো কিছুক্ষণ পর। এরপর একসাথে দুপুরের খাবার খেলো ওরা। এখন বেড়াতে যেতে তৈরি। আলফি খেয়াল করলো নিঝুম কেমন বেখেয়ালি, বারবার ফোন দেখছে। তার চোখ মুখে খুব অস্থিরতা, যেন জাগতিক সকল কৌতূহল আগ্রহ ভর করেছে চোখ জুড়ে। আলফি বলল, এত রেস্টলেস হয়ে ফোনে কি দেখছো? নিঝুম তার উৎসুক চোখ জোড়া ফোন থেকে হটিয়ে আলফির দিকে নিবদ্ধ করলো। অতঃপর আগ্রহী স্বরে বলল, ওহ, তোমাকে তো বলা হয়নি। নির্ঝর বলেছে কেউ একজন ওকে আজ জায়ানের ছবি দিবে। আমি তো জায়ানকে কখনো দেখিনি। কোনোদিন যদি জায়ান আমার সামনেও আসে, চিনতে তো পারবো না। আলফি তপ্ত নিঃশ্বাস ছাড়ল। তারপর গাড়িতে বসার ইশারা করলো। গাড়ি ছুটে চলল একটা বিচ সহ পার্কে, মুনিশ বে পার্ক। এটি রিডো নদীর তীরবর্তী। গাড়ির স্টার্টিংয়ে হাত স্থির রাখলেও মনোযোগ তার স্থির না। নিঝুমের আগ্রহ আকাশচুম্বী। আলফির দৃষ্টি ফের সামনে ঘুরিয়ে বলল, যদি কখনো প্রুফ পাও জায়ান আহমেদ সম্পর্কে যা রিউমার শুনেছ সব মিথ্যা, তাহলে কি করবে? মেনে নেবে ওকে? থমকালো নিঝুম। এতক্ষণে জায়ানের ছবি দেখার আগ্রহ ভাটা পড়ল। ঠিকই তো, যদি জায়ান আহমেদ সম্পর্কে সে ভুল বুঝে থাকে তবে স্বামী তো তার। কিন্তু মনের মাঝে এই ভাবনা ক্ষণিকের বেশি টিকতে দিল না। ব্যঙ্গ কণ্ঠে বলল, প্রমাণ তো হয়নি, তাহলে এই কথা উঠছে কেন? প্রমাণ হতে কতক্ষণ? যে অ্যালিগেশন এনেছিল সে কোনো অর্ডিনারি কেউ না। 5 বছর আগে অ্যানুয়াল বিজনেস অ্যাওয়ার্ড জিতেছিল। বিজনেস ওয়ার্ল্ডে বিজনেসম্যানদের ক্রাশ ছিল, ইভেন এখনো। নিঝুমের মনের ভেতরে আশঙ্কা হচ্ছে। আলফির চেহারা ভালোভাবে দেখল। ছেলেটা জায়ান আহমেদের সম্পর্কে এমনভাবে কথা বলে যেন খুব পরিচিত। কিন্তু ছেলেটা কি বোঝে না নিঝুম এসব শুনতে চায় না? তার মনে যে আলফির জন্য অনুভূতির সম্ভার। যদি আকস্মিকভাবে বিয়েটা না হতো তবে তো আলফিকেই মনের অব্যক্ত কথাগুলো ব্যক্ত করত। হতাশ নিঃশ্বাস ছেড়ে জানালা দিয়ে বাইরের দৃষ্টি নিবেশ করলো। মুনিশ বে পার্কে পৌঁছেছে ওরা। নদীর তীরবর্তী ও গাছপালায় প্রকৃতির রূপরঙ্গে পরিপূর্ণ। আদুরে রোদ্দুর ও শীতল হাওয়া। রিডো নদীর বুক থেকে যেন শীতল হাওয়া ধেয়ে এসে শরীরে মৃদু কাঁপন ধরায়। আলাদা হাঁটছে ওরা। আলফি কয়েক হাত সামনে আগে আগে হাঁটছে, নিঝুম পিছু পিছু। যেন হুট করেই দুজনের মাঝে তাল ছুটে গেছে। পার্কে আরও অনেকেই আছে। কেউ কেউ সাইক্লিং করছে, কাপল হিসেবেও বসা অনেকেই। এটা ফ্রেন্ডসদের নিয়ে পিকনিক স্পট হিসেবেও পরিচিত। নদীর শীতল পানিতে হাত ডুবালো নিঝুম।
তড়িৎ নিঝুমের ফোনের নোটিফিকেশন আসলো। নির্ঝর ছবি পাঠিয়েছে। অস্থিরতা জেঁকে ধরল নিঝুমকে। বুকের মাঝে ঢিপ ঢিপ শব্দ সে স্পষ্ট শুনতে পাচ্ছে। কয়েকবার বড় করে শ্বাস প্রশ্বাস ছেড়ে আলফির দিকে তাকালো। ছেলেটা তার থেকে কিছুটা দূরে পকেটে হাত গুজে নদীর সম্মুখে মুখ করে দূরে কোথাও তাকিয়ে আছে। নিঝুম নির্ঝরের মেসেজ দেখলো। ছবিটা লোড হয়ে ফোনের স্ক্রিনে ভাসতেই চমকে গেল। কয়েক সেকেন্ড দৃঢ় হয়ে ছবিটির দিকে চেয়ে রইল। তারপর আলফির দিকে চাইল। কোনো নড়চড় দেখা গেল না তার। নিঝুম হতাশ স্বরে বলল, ছবি তো দিল কিন্তু অস্পষ্ট ছবি। কানে ফোন নিয়ে কথা বলছে, এক সাইড কোনো মতে বোঝা যায়। এটা দিলেও কি না দিলেও কি। তড়িৎ বেগে পাশ ঘুরল আলফি। অবিশ্বাসের নজরে নিঝুমের হতাশায় মূর্ছিত মুখখানা দেখল। গত পরশু সে টরন্টো গিয়েছিল একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য। সকালে গিয়ে বিকেলেই ফিরেছে। এই মিটিংটা নিউ ইয়র্কে হওয়ার কথা ছিল, কিন্তু নিঝুমকে একা ফেলে যেতে পারবে না। নিঝুম এখানে এসেছে গুনে গুনে আজ সপ্তাহ দিন। সেই মিটিং শেষে বেরিয়ে গাড়িতে ওঠার সময় ফোনে কথা বলছিল। মাস্ক নামানো ছিল, সানগ্লাসটাও খুলে আরেক হাতে ধরা। এক লোক তার সাইড ছবি তুলেছিল। লোকটাকে ধরতে পারেনি, এমনকি তার মুখটাও দেখতে পারেনি সেই ব্যক্তি। তবে নিঝুমের কাছের ছবি সোর্স। হ্যাঁ, সে জায়ান আহমেদ আলফি। নিজের স্বাভাবিক জীবনে যেন কোনো হেরফের না হয়, তাই সে বিজনেস ওয়ার্ল্ডের বাইরে কাউকে জায়ান বলে পরিচয় দেয় না। খুব তো বেশি সময় হয়নি তার এই বিজনেস ওয়ার্ল্ডে। বাবার জোরাজুরিতে সে এই বিজনেস জগতে এসেছে। ইউনিভার্সিটি অফ অটোয়া থেকে আরও বছর 5 আগে বায়োকেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন করে নিউ ইয়র্কে যেতেই বাবার আকস্মিক হার্ট অ্যাটাকের মুখোমুখি হয়। তারপর নিউ ইয়র্কের স্বনামধন্য এক ইউনিভার্সিটিতে মাস্টার্স ভর্তি হয়। ছোট থেকে বাবাকে দেখতে দেখতে অনেক কিছুই সে বুঝে। তার দাদার শুরু করা বিজনেসটাকে তার বাবা এতকাল সামলিয়েছে। তাদের দেখে শিখেছে অনেক, কিন্তু নিজে কখনো পাকাপোক্তভাবে বিজনেস সামলাতে তেমন আগ্রহী ছিল না। কিন্তু বাবার অসুস্থতায় এত বড় বিজনেস তো ভাসিয়ে দিতে পারে না। তখন থেকেই সে চেহারা লুকিয়ে শুরু করে এই পথ চলা। নিজের বুদ্ধি দীপ্ততায় আরও শক্ত ঘাঁটি গড়ে ফেলেছে বিজনেস জগৎটায়। অতীতের খানিক রোমশন্ন করে কিঞ্চিত স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে। এগিয়ে গেল নিঝুমের কাছে, বলল, কেনই করবে? নিঝুম মাথা উঁচু করে তাকালো, পলক ঝাপটালো কয়েকবার। আলফি ওর হাত ধরে টেনে তুলল। উত্তরের অপেক্ষা না করে একটা কেন নৌকা ঠিক করে। তারপর নিঝুমকে সাবধানে উঠিয়ে নিজে উঠল। নিঝুম দেখল আলফির চোখে অদৃশ্য অধিকারবোধ। এই অধিকারবোধ কিসের তার? প্রথম দিন অটোয়াতে আলফি বাড়িতে আসার পর আলফি বলেছিল, রাইট না হলে তুমি এখানে আসতে না। নিঝুম তাকালো আলফির পিঠের দিকে। দুজনে মিলে কেন নামক নৌকাটাকে চালাবে। অতঃপর অনির্দিষ্ট গন্তব্যের মতো চলতে লাগলো। বিকেলটা রিডো নদীর বুকে ক্যানোয়িং করেই কাটালো তারা। সময়টাও উপভোগ করলো দুজনে। দুজনের মনের খবর জানে না। প্রকৃতিতে গোধূলি। দুজন একটা মনোরম প্রিয় প্রহরের গোধূলির বেলা উপভোগ করছে। ওরা নৌকাটা নিয়ে ফিরে আসলো সূর্য অস্তমিত হওয়ার প্রান্তে। আস্তে আস্তে নদীর গর্ভে যেন তলিয়ে যাচ্ছে। নিঝুম ও আলফি সেই দিকেই গেছে। একজনের দৃষ্টি স্থির তো আরেকজনের চঞ্চল। নিঝুম চঞ্চল চিত্তে ওই গোধূলির আলোয় আলফির দিকে এক পলক চাইল। আলফির এক পাশে ফর্সা খোঁচা খোঁচা দাড়ি যুক্ত গালে পরন্ত বিকেলের সূর্যের শেষ আলো এসে পড়েছে। কপালের উপর অবিন্যস্ত ঈষৎ
বাদামি ও কালোর মিশনের চুলগুলো চিকচিক করছে। সেকেন্ড 2 পেরোতেই দৃষ্টি আবার সম্মুখে অস্তমিত রবির দিকে নজর ঘুরালো। মনের মাঝের দামামা সে স্পষ্ট শুনতে পেল। তার মন বলছে, তোমার পাশে দাঁড়ানো যুবকটিকে তুমি ভালোবাসো। এই যে রক্তিম শরবতের গধূলির সময়টা প্রিয় মানুষের সাথে উপভোগের, তুমি তাকে সম্পূর্ণ না জেনেই ভালোবাসো। দুজনের হাতের সাথে হাত সামান্য স্পর্শ পেল। তাকালো দুজন দুজনার দিকে। সূর্য আজকের মতো বিদায় জানিয়েছে পশ্চিম দিগন্ত দিয়ে। পাখিদের কিচিরমিচিরে ঘরে ফেরার লক্ষ্য। ওদেরও তো ফিরতে হবে। আজকের বিকেলটাতে কিছু মিশ্র অনুভূতির সাক্ষী ওরা। গভীর রাত, সনসন বাতাস বইছে। নিস্তব্ধতা ভেদ করে শুধু বাতাসের সাথে দুল্যমান গাছগুলোর শব্দ আসছে। প্রচণ্ড বাতাসে রাতভর বৃষ্টির পূর্বাভাস। খোলা ব্যালকনির পর ঠাঁই সরিয়ে একটা মানব ছায়ার আগমন ঘটল। রাত্রির ৩য় প্রহর। দূরে স্টিল লাইটেও কৃষ্ণপক্ষের চাঁদের মিটমিটিয়ে আলোয় মানুষটির প্রবেশ ছায়া পড়ছে। নিঃশব্দে এসে বিছানার কোণে বসলো আলফি। আলতো হাতে প্রিয়তমার মুখের উপর আসা চুলগুলো সরিয়ে দিল। বারান্দার ঠাই খোলাতে হুড়হুড় করে শীতল বাতাস ঘরময় ছেয়ে গেছে। কুকড়ে গেল ঘুমন্ত নিঝুম। আলফি ওর কমফোর্টারটা টেনে দিয়ে খানিক উষ্ণতা দিতে চেষ্টা করলো। প্রায় কিছুক্ষণ তৃষ্ণার্ত দৃষ্টিতে দেখতে দেখতে উন্মুক্ত কপালে নিজের ওষ্ঠ ঠোঁটের স্পর্শ খুব গভীরভাবে ছোঁয়ালো। অতঃপর ধিমি স্বরে বলল, লাভ ইউ লাইক দিস ওয়াইল্ড উইন্ড জিমি সুইটহার্ট। বন্ধ চোখের ঘুমন্ত মেয়েটি কেঁপে উঠল। ততপর হয়ে উঠে দাঁড়ালো। যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। আকাশ ফুঁড়ে কৃষ্ণকায় মেঘকন্যাদের কান্না বেরিয়ে আসলো। ঘুম ছুটে গেল নিঝুমের। নিজের কপালে হাত ছুঁয়ে হাঁসফাঁস করে থাই গ্লাসের পর্দার ফাঁকে বাইরে যত দূর নজর যায় দেখছে। সে কি আবারও স্বপ্ন দেখল? বিছানা ছেড়ে উঠে পর্দাটা সম্পূর্ণ টেনে দিল। তারপর আবারও ঘুমানোর উদ্দেশ্যে শুয়ে পড়ল। সকালে নাস্তার টেবিলে নাস্তা করছে দুজন। আলফি ব্রেড খেতে খেতে ফোনে কিছু একটা দেখছে। খুবই মনোযোগ সেদিকে। নিঝুম হালকা কেশে ডাকলো ওকে। আলফি একবার নজর উঁচিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে আবারও ফোনে মনোযোগ দিল। নিঝুম বলল, আমার মনে হয় জায়ান আমাকে খুঁজে পেয়ে গেছে। ওর কথা শুনে এক পলক তাকিয়ে ফোন রাখে। হালকা হেসে ব্রেড খেতে লাগলো। নিঝুম প্রতিউত্তরের জন্য অপেক্ষা করে হতাশ হয়ে ফের বলল, কাল রাতে আমি জায়ানকে ফিল করেছি। এই কথাতে বিষম খেলো আলফি। ঝটপট পানি খেয়ে নিজেকে ধাতস্থ করে বলল, ফিল করেছো মানে? তুমি তো জায়ানকে কখনো দেখোইনি। কে বলল দেখিনি? দেখেছি আমি। নিঝুমের উত্তরের বিভ্রান্ত হলো আলফি। তারপর শুধালো, দেখেছো মানে? কালই তো ছবি দেখলাম। কেন যেন চেনা চেনা মনে হচ্ছিল। কানের কাছে ফোন না থাকলে হয়তো ভালো করে বুঝতে পারতাম। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে আলফি। তারপর বলে, ওহ, তা জায়ানকে ফিল করেছো কিভাবে? তোমার ড্রিমে এসেছিল বুঝি? বলেই আড়ালে হাসলো আলফি। কিন্তু নিঝুম চিন্তিত হয়ে বলল, স্বপ্ন কিনা আমি জানি না, এর আগেও আমি জায়ানকে ফিল করেছি। আমি ফিল করেছি গভীর রাতে কেউ আমার পাশে এসে বসে, আমার দিকে গভীর দৃষ্টি ফেলে দেখে, তারপর চলে যায়। কপালে আমি কারো স্পর্শও পেয়েছি জানো। আলফি স্নিগ্ধ দৃষ্টিতে নিঝুমকে দেখছে। নিঝুম কি জেগে গিয়েছিল? নড়ে চড়ে তো উঠেনি। আলফি ওকে পরীক্ষা করতে বলল, আজকাল স্বপ্নে তুমি তোমার হাজব্যান্ডকে মিস করো দেখছি। নিঝুমের অস্থিরতা বাড়ল। সে বলল, আমার ভয় করছে আলফি। নির্ঝর ভাইয়া যেই ছবিটা দিয়েছিল সেটা কোথাকার সেটাও নির্ঝর ভাইয়া জেনে আমাকে বলেছে। সেটা টরন্টোতে চলে এসেছে। এখন অটোয়াতে পৌঁছাতে সময় তো লাগবে না। রিল্যাক্স, তুমি জায়ানকে নিয়ে অতিরিক্ত নেগেটিভ চিন্তা করছো। আপাতত সেসব ছেড়ে পড়াতে মনোযোগ দাও। খাওয়া হলে উঠে এসো, উই আর গেটিং লাইট।
টিস্যুতে হাত মুছতে মুছতে উঠে গেল আলফি। নিঝুম চিন্তিত হয়ে খাচ্ছে। নিঝুমকে ইউনিভার্সিটিতে পৌঁছে দিয়ে আলফি অফিসে গেল। আজ সে ক্যামেলিয়ার সাথে একটা বিজনেস ডিলে আসবে। ক্যামেলিয়া সেই মেয়েটি যার সাথে বছর 3 আগে তার রিউমার বেরিয়েছিল। একটা ডিল শেষে আর একটা ডিল করার আগে ক্যামেলিয়ার কিছু বিষয়ে সে জানতে পেরে গিয়েছিল। তারই রাইভাল কোম্পানির সাথে সে মিলিত, ওদের কোম্পানির সাথে ষড়যন্ত্র করছে। তাই আলফি ক্যামেলিয়াকে ডেকে বলেছিল সে আর কোনো নতুন ডিলে যাবে না, কিন্তু ক্যামেলিয়া সেটা মানতে পারেনি। দুজনের মধ্যে অনেক বাকবিতণ্ডা হয়। সেবারের মতো ক্যামেলিয়ার হার মেনে চলে গেলেও সে হার মানেনি। আলফিকে ধ্বংস করার জন্য ছক কষেছে। নারী মনের কুটুলি ষড়যন্ত্রে সে ধরতে পারেনি। প্রথম ডিল সাকসেস হওয়ার পার্টিতে সুযোগটা নেয় ক্যামেলিয়া। আলফি হালকা পাতলা ড্রিঙ্কস করে, তাও শুধু ওয়াইনটাই। নিউ ইয়র্কের এক নাইট ক্লাবে সবাই মিলে নাচে গানে এনজয় করছিল। আলফি এক জায়গায় বসেছিল ওয়াইনের গ্লাস নিয়ে। তখন ক্যামেলিয়া ওর পাশে এসে দাঁড়িয়ে জায়ানের ওয়াইনের গ্লাসে কিছু একটা মেশায়। হতাশ নিঃশ্বাস ছাড়ল আলফি। সেদিন তার অ্যাসিস্ট্যান্ট যদি তাকে না বাঁচাতো তবে হয়তো ক্যামেলিয়া সফল হয়ে যেত। আজকে আবার ক্যামেলিয়ার কোম্পানির সাথে নতুন ডিল করছে একটা উদ্দেশ্য নিয়ে। নিঝুম ক্লাসে বসে মনোযোগ দিয়ে ক্লাস করছে। পাশে বসা মোনা ও নোনা নামের তারা নতুন বান্ধবী। তখন নিঝুমের ফোনে নোটিফিকেশন এলো। ক্লাসের সময়টায় সে ফোন সাইলেন্ট করে রাখে, তবে স্ক্রিনে মেসেজ ভেসে উঠতেই ভ্রু কুঁচকালো। আননোন নাম্বার থেকে মেসেজ, বলছে ক্লাসের পর ক্যান্টিনে যেতে। নিঝুম মেসেজটা ওপেন করলো। মেসেজের শেষে অ্যালেক্সের নাম। নিঝুম বুঝতে পারলো না হঠাৎ অ্যালেক্স কেন তাকে ক্যান্টিনে যেতে বলেছে, তা আর তার নাম্বারই বা কথাই পেয়েছে। নিঝুম ধিমি স্বরে মোনাকে শুধালো,